This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের একের পর এক সহকর্মীর সঙ্গে কথা বলছি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সহকর্মী সুপ্রিয়, কি বলছেন পড়ুয়ারা, তারা কি খুশি এতে? দেখো, কিছু সময় আগেই কিন্তু শুভজিৎ, আমি এখানকার যারা আন্দোলনরত চিকিৎসক বা পড়ুয়ারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু তাদের যে সমস্ত দাবিগুলো ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, সেই সমস্ত স্লোগান কিন্তু এখনও শুনতে পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে যেটা বলবো, তাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে কলকাতা হাইকোর্ট আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সেই বিষয়ে তাদের কি মতামত। তাদের কিন্তু স্পষ্ট বক্তব্য, তারা বিচার বিভাগীয় তদন্তের যে দাবি জানাচ্ছিলেন সেই জায়গা থেকে তারা কিন্তু এখনই যে সরে আসছেন এমনটা নয়। এবং আদালতের এই যে নির্দেশ, সেই নির্দেশের পর তারা আজকে তারা জেনারেল বডির মিটিং করবে এবং সেই মিটিংয়ের মধ্যে দিয়ে কলকাতা হাইকোর্টের এই যে নির্দেশ, সেই নির্দেশে তারা সহমত হবে নাকি তাদের অবস্থান তারা বদল করবে, সেই বিষয়গুলো কিন্তু তারা সিদ্ধান্ত নেবে। তবে এখনও কিন্তু যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। বিভিন্ন কলেজ এবং অন্যান্য যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হতে শুরু করেছেন। তবে অন্যতম যে দাবি ছিল যে বিচার বিভাগীয় তদন্ত এবং উচ্চ পর্যায়ে তদন্ত, সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই সর্বোচ্চ সংস্থা হিসেবে বলা যেতে পারে যে সিবিআইকে কিন্তু কলকাতা হাইকোর্ট সেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব পুলিশকে কেস ডায়েরি যাতে হস্তান্তর করা হয় সিবিআইকে, সেই নির্দেশ বা সেই অবজারভেশনও কিন্তু দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আদালতের যে অবজারভেশন ছিল সেখানে বিভিন্ন বিষয় উঠে এসছে। বেশ নজর থাকবে, সঙ্গে থাকো সুপ্রিয়। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, ডিজিটাল এভিডেন্স বলছে এখনো পর্যন্ত, ডিজিটাল এভিডেন্স বলতে এখনো পর্যন্ত যেটুকু আমরা শুনেছি যে শুধুমাত্রই দূরে লাগানো একটা সিসিটিভি, ওই চত্বরে কোনো সিসিটিভি ছিল না। সিজার, একেবারে স্পষ্ট প্রশ্ন করছি, অতীতে আমরা দেখেছি যখনই সিবিআই বা ইডি তদন্তভার হাতে নিয়েছে, বিভিন্ন সময় তারা অভিযোগ করেছে রাজ্যের সংস্থা কোনো সহযোগিতা করেনি, রাজ্য ঠিক করে কোনো তথ্য প্রমাণ সংগ্রহ করেনি। সেই দাবির সত্যতা বিচার আমরা করছি না, সত্যি মিথ্যা বলছি না। সরাসরি প্রশ্ন, শুক্রবারের পর আজকে মঙ্গলবার, দেরি হয়ে গেল কি সিবিআই আসতে? দেখো, সেইভাবে বলা যায় না, কারণ ঘটনাক্রমের পরেই যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তভার গ্রহণ করে এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা সেই তদন্ত শুরু করেন। এবং তাদের দাবি অনুসারে যেহেতু কেস ডায়েরি আজকেই হস্তান্তর করা হবে এবং কেস ডায়েরি অনুসারে তারা সেখানকার যে ডিজিটাল এভিডেন্সের কথা তুমি বলছিলে, ডিজিটাল এভিডেন্স এই ক্ষেত্রে এখন পর্যন্ত দুরকম রয়েছে। একদিকে রয়েছে হচ্ছে যে অ্যাকিউজ, তার যে মোবাইল সংক্রান্ত তথ্য সেটাও ডিজিটাল এভিডেন্সের মধ্যে। অন্যদিকে ওই হাসপাতালের যা যা সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যেই কলকাতা পুলিশ সংরক্ষণ করেছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন বিভিন্ন সময়। সেই জায়গা থেকে সিবিআই তদন্ত যে খুব দেরি হয়ে গেল বা তারা তথ্য প্রমাণ পাবেন না এমন আশঙ্কার জায়গাটা কিন্তু অনেক কম। এবং সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্ত দিলেন। তার সব থেকে বড় জায়গাটা কিন্তু এই আশঙ্কার কথা মাথায় রেখে। দ্বিতীয় হচ্ছে যেটা বলছিলাম যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, অর্থাৎ এই ঘটনার যে গুরুত্ব, সেই গুরুত্বকে কোথাও মান্যতা দিয়ে গুরুত্বর কথা অনুধাবন করে আদালত এই তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। তৃতীয় বিষয়টা অবশ্যই কোথাও এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তি, তার যে আচরণ, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, এবং তিনি যেখানে নিজে পদত্যাগ করলেন এবং পদত্যাগের 4 ঘন্টার মধ্যে রাজ্য সরকার তার পদত্যাগ গ্রহণ করলো না, তাকে অন্য জায়গায় তাকে সরিয়ে সিএনএমসিতে তাকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো। এই যে জায়গাটা কোথাও, যেটা বারবার যারা আন্দোলনকারী থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা বা বিরোধী রাজনৈতিক দলের নেতারা বারবার বলছিলেন যে একটা অব্যবস্থা চলছে এবং কর্তৃপক্ষের যে ভূমিকা, সেই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন তোলার জায়গা রয়েছে এবং সেই প্রশ্নটা আজকে আদালত তুলেছে। এবং আজকে কর্তৃপক্ষের প্রধান হিসেবে সেখানে সন্দীপ ঘোষের ভূমিকাটা কিন্তু সব থেকে বেশি করে সামনে চলে আসছে। এবং সেই ব্যক্তি যে কতটা প্রভাবশালী সেটা প্রমাণিত হলো, তিনি নিজে পদত্যাগ করতে চাইলেও তাকে রাজ্য সরকার পদত্যাগে বাধা দিচ্ছে। এবং এই জায়গাটা কোথাও আজকের এই রায়ের নির্ণায়ক ভূমিকার ক্ষেত্রে একটা অনুঘটকের কাজ করেছে, এমনটাই কিন্তু মনে করছেন আইনজ্ঞরা। সঙ্গে থাকো সিজার, ডক্টর শান্তনু সেন তিনি কি বলেছেন শোনাই। মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছিলেন যে রোববার অব্দি যদি আমাদের কিছু না আমরা করতে পারি আমরা নিজে সিবিআই কে দেবো। কিন্তু সিবিআই এর কনভিকশন রেট কত? কটা কেসের সুরাহা সিবিআই করতে পেরেছে? 1963 সালে সিবিআই তৈরি হওয়ার পর থেকে এইভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত এর আগে কোনোদিন হয়নি। আজকে বিগত 2 বছরে বাংলায় 29টা সিবিআই কেস হয়েছে, কোনো কেসের সুরাহা সিবিআই করতে পারেনি। সমস্ত কেসই রবীন্দ্রনাথের নোবেল খোঁজার মতো দীর্ঘমেয়াদী প্রকল্প চলেছে।
এই সিবিআই নিরপেক্ষ তো নেই। বিজেপির কেউ যুক্ত থাকলে সিবিআই তার কেশাগ্র স্পর্শ করে না। এই সিবিআই সততা নিয়ে প্রশ্ন আছে। সিবিআই আধিকারিকরা অনেক ক্ষেত্রে পয়সা চাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সুতরাং এরকম একটা তদন্তকারী সংস্থা যার কনভিকশন রেট খারাপ, যার সততা নিয়ে প্রশ্ন আছে, যার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, তারা কি করবে?